হাট কবিতাটি এখন আমরা পড়ব। যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। হাট কবিতাটিকে একটি রূপকধর্মী কবিতা আমরা বলি। রূপকধর্মী কবিতা বলতে কি বোঝায়? একটি ঘটনা কবিতার মধ্যে বলা থাকে, কিন্তু সেই ঘটনার আড়ালে অন্য একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত থাকে, এটাই রূপক। তা আমরা কবিতাটি পড়ে শেষের দিকে বুঝতে পারবো যে এর মধ্যে রূপক অর্থটি কি রয়েছে। আমরা কবিতা পড়া শুরু করি। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ছাট। 10-12টা হাট সাধারণত গ্রামগঞ্জে বসে, আর শহরে হয় বাজার। তা 10-12টি গ্রামের মাঝখানে একটি হাট, আর মাঝখানে ওই হাটেই চারদিক থেকে গ্রামের লোকজন আসে এবং বেচা কেনা করে। সন্ধ্যায় সেই হাটে কেউ প্রদীপ জ্বালায় না, আবার কেউ ঝাঁটও দেয় না। কেনা বেচা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। হাটে সারাদিন লোক সমাগম থাকে, সারাদিন কেনা বেচা চলে, আর বিকেলবেলা সবাই যে যার ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। বক দিনান্তে বাসায় ফেরে, তার বাসায় ফেরার সঙ্গে সঙ্গে দিগন্তে অন্ধকার ঘনিয়ে আসে। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। দূরে গ্রামে প্রদীপ জ্বলে ওঠে, অন্ধকারে হাট পড়ে থাকে। এখানে প্রদীপ জ্বালাবার কেউ নেই, ঝাঁট দেওয়ারও কেউ নেই। নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। দূরে ক্লান্ত কাকের পাখায় রাত্রির অন্ধকার নেমে আসে। এ কথা তাৎপর্যপূর্ণ এই জন্য যে কাক তো কালো, তা কাকের পাখায় যেন অন্ধকার নেমে এলো, অর্থাৎ কাকের উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাক যেন অন্ধকারকে ছড়িয়ে দিয়ে চলে গেল। নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। শ্রেণীহারা, অন্য কাকদের থেকে আলাদা হয়ে গেছে এই ক্লান্ত কাকটি, সবার শেষে বাসায় চলেছে। তার উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুড় শাখে। নদীর বাতাস বইছে, নদীর কাছে পাকুড় গাছ রয়েছে। সেই পাকুড় গাছের শাখায় হাওয়া আন্দোলিত হচ্ছে, হাওয়া লাগায় পাকুড় গাছের শাখা আন্দোলিত হচ্ছে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস। এখন কথাটি হচ্ছে, প্রশ্বাস আমরা ছাড়তে পারি না, নিঃশ্বাস ছাড়ি, কিন্তু এখানে কবি বলেছেন ছাড়ে প্রশ্বাস। নদীর বাতাস নিঃশ্বাস ছাড়ছে, প্রশ্বাস আমরা গ্রহণ করি। নদীর পাশের পাকুড় শাখে যেন নদী তার নিঃশ্বাস ছাড়ছে। তার মানে কি, নদীর থেকে হাওয়া বইছে, সেই হাওয়ায় পাকুড় গাছের শাখা আন্দোলিত হচ্ছে। এটাই যেন কবি বলছেন, পাকুড় শাখে নদীর বাতাস নিঃশ্বাস ছাড়ছে। হাটের দোচালা মুদিলা নয়ন, কারো তরে তার নাই আহ্বান। দোচালা, হাটে দোচালা ঘর থাকে। সেই দোচালা ঘরে নিচে কেনা বেচা চলে। এখন দোচালার দোকানগুলির ঝাঁপ পড়ে গেছে, তাই বলা হয়েছে মুদিল নয়ন, চোখ বন্ধ করেছে তারা। কারো তরে তার নাই আহ্বান, কারো জন্যে আর তার অপেক্ষা নেই, কেউ আসবে না। সেই দোকান খোলা নেই, বন্ধ হয়ে আছে, কেউ সেখানে আসবে না। বাজে বায়ু আসি বিদ্রুপ পাশি জীর্ণ বাঁশের ফাঁকে। হাটে নির্জনতা রাত্রিতে নেমে এসছে, গভীর নির্জন হাট। বাতাস বয়ে চলেছে। দোচালা দোকানগুলোর বাঁশের যে ফালি, সেই বাঁশের ফালির মধ্যে বাতাস ঢোকায়, একটা বিদ্রুপাত্মক আওয়াজ হচ্ছে। বাঁশির যে সুর, সেই সুরটা এখানে ধ্বনিত হচ্ছে না, সেই বাঁশের ফাঁকে বাতাস প্রবেশ করায়
জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস প্রবেশ করায় যেন একটা বিদ্রুপাত্মক শব্দ ধ্বনিত হচ্ছে। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। একটিমাত্র কাক সবার শেষে কা কা করতে করতে ফিরে গেল, আর রাত্রির অন্ধকার হাটে নেমে এল। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে। এই হাটে চেনা লোক অচেনা লোক কতজনই আসে। এখানে কত লোকের ভিড়, কত না ছিন্ন চরণ চিহ্ন। এই হাটে ছিন্ন চরণ চিহ্ন কেন? না, এত লোক সমাগম হয়, একজনের পায়ের ছাপ একরকম, সেই পায়ের ছাপের উপর অন্য একজন যদি পায়ের ছাপ ফেলে তাহলে আগের লোকের পায়ের ছাপটা ছিন্ন হয়ে গেল। তাই বলা হয়েছে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। সেই হাটের মধ্যে ছিন্ন চরণ চিহ্ন ছড়িয়ে রয়েছে, মানে এত লোক সমাগম। মাল চেনাচেনি, দর জানাজানি, কানাকড়ি নিয়ে কত টানাটানি। এখানে কত লোক আসছে, সারাদিনই আসে, মাল চেনে কেনে, দর জিজ্ঞাসা করে, কত দাম জিজ্ঞাসা করে, কানাকড়ি নিয়ে কত টানাটানি। এখানে পয়সা নিয়ে কত টানাটানি, কে কত লাভ করতে পারে সেই টানাপোড়েন এখানে চলতে থাকে। হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। কেউ বা লাভ করতে পারলো, কেউ বা লাভ করতে পারলো না, কেউ বা খালি হাতে ফিরে গেল। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। এই হাটে দিনের বেলা কত লোক কত কথাই না বলে। চেনা লোক অচেনা লোক এখানে ভিড় জমায়। কত কে আসিল, কত বা আসিছে, কত বা আসিবে হেথা। এই হাটে কত লোক আসে, কত লোক আসবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কত না আসিবে হেথা। আগামী দিনেও এই হাটে লোক সমাগম হবে। অতীতেও হয়েছে, আজকেও হচ্ছে, আগামী দিনেও এখানে লোক সমাগম হবে। একইভাবে এই হাট চলতে থাকবে। ওপারের লোক নামালে পসরা ছুটে এপারের ক্রেতা। নদীর ওপারের লোক যদি কোনো পণ্য সামগ্রী নামায় হাটেতে, তাহলে এপারের ক্রেতা সেখানে ছুটে যায় কিনবার জন্য। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল। বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। শিশির বিমল প্রভাতের ফল। রাত্রিবেলা শিশির পড়ে, বিমল মানে নির্মল, সেই নির্মল শিশির ধোয়া ফল যখন মানুষ হাটে নিয়ে আসে, নির্মল শিশির সিক্ত সেই ফল যখন হাটে নিয়ে আসে লোক বিক্রি করবার জন্য, শত হাতে সহি পরখের ছল। সেই ফলটিকে, সেই বিমল নির্মল ফলটিকে কত লোক হাতে নিয়ে পরখ করে, পরীক্ষা করে, যাচাই করে, ভালো কিনা যাচাই করে। শত হাতে সহি পরখের ছল, এই পরীক্ষার ছলনা ফলকে সহ্য করতে হয়। তারপর বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। শেষ পর্যন্ত বিকেল বেলায় অবহেলায় এই ফল কেউ না কেউ কিনে নেয়। বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। সারাদিন কত ক্রেতার হাতে পরীক্ষার ছলনাকে সহ্য করে সে নীরব ব্যথা বুকে নিয়ে বিক্রি হয়ে যায়। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। এই হাটে কত ক্রেতা বিক্রেতা এসেছে তার কোনো হিসেব নেই। নূতন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা। এই হাটটি অনন্তকাল ধরে এখানে বসছে। অতীতেও ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। তাই বলা হয়েছে নূতন করিয়া বসা আর ভাঙা। নূতন করে এই হাট বসে, আবার ভেঙে যায়, আবার বসবে, আবার ভেঙে যায়। দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা। খুব গুরুত্বপূর্ণ জায়গা এগুলো। আমি বলছিলাম রূপক কবিতা, এখানে রূপক অর্থগুলো ফুটে উঠছে। দিবস রাত্রি নূতন যাত্রী। এই হাটে যেমন নিত্য নূতন ক্রেতা বিক্রেতা আসে, এখানে নিত্য নাটের খেলা। ঠিক তেমনি আমরা রূপক অর্থটা বলি যে এই পৃথিবী যেন একটি রঙ্গমঞ্চ, এটি যেন হাট। এখানে সুদূর অতীতে অনেক লোক ছিলেন, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। ফলে এই পৃথিবীর রঙ্গমঞ্চে লোকের কিন্তু অভাব নেই। আমরা যদি বলি
যে এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর এখানে সবাই আমরা অভিনয় করছি। এই হাটটাও তাই। এই হাটের মধ্যে প্রথম থেকে সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন হাটটা চলতে থাকে। কত লোক আসে যায়, আবার সেই লোকগুলো যখন ফিরে যায়, আবার আগামী দিনে হয়তো তাদের মধ্যে অনেকেই আসতে পারেন না, তাদেরকে বিদায় নিতে হয়। এখানে তার ঘোরাফেরা শেষ হয়ে যায়। তাই বলা হয়েছে দিবস রাত্রি নূতন যাত্রী, আবার নতুন প্রজন্ম এখানে এই হাটে আসে, পুরনো প্রজন্ম বিদায় নেয়। তাহলে এই নিত্য নাটের খেলা, নিত্য অভিনয় আমরা এখানে করে চলেছি, এইটি কিন্তু এর রূপক অর্থ, নিহিত অর্থ। খোলা আছে হাট মুক্ত বাতাসে, মুক্ত জায়গায় এই হাটটি খোলা আছে। বাধা নাই ওগো যে যায় যে আসে, যে এখানে আসে আর যে যায় কেউ বাধাও দেয় না। কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। হাটে যেমন অনেক ক্রেতা বিক্রেতা আসে, কেউ বা লাভ করে, কেউ বা লাভ করতে পারে না, ফিরে যায়। যারা লাভ করতে পারে না ব্যথা বুকে নিয়ে ফিরে যায়। তাই বলা হয়েছে কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে। কাঁদে কেন? যে পেল না কিছুই, লাভ করতে পারলো না কিছুই, সে কাঁদছে। আর কেহ গাঁটে কড়ি বাঁধে, কেউ বা লাভ করতে পারলো, তাই তার অত বেদনা নেই, ঘরে ফিরিবার বেলা। এই ঘরে ফেরা বলতে কিন্তু যদি আমরা বলি জীবন শেষে চলে যাওয়া, মৃত্যু হওয়া, তা মৃত্যুর আগে পর্যন্ত আমরা এই নিত্য নাটের খেলায় সামিল হই, আমরা প্রতিনিয়ত এখানে মিলিত হই। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই খেলা চলতে থাকে। হাটটাও ঠিক তাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। কত লোক আসে যায়, কেউ লাভ করে, কেউ লোকসান করে। আমরাও তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হাটে, এই বিশ্ব রঙ্গমঞ্চে কেউ বা অনেক কিছু লাভ করতে পারি, কেউ বা লাভ করতে পারি না। কেউ বা নীরব ব্যথা বুকে নিয়ে চলে যায়, কেউ বা অনেক ভোগ সুখের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। তাই বলা হয়েছে কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। ঘরে ফেরা তাৎপর্যটা আলাদা। হাট থেকে যেমন ঘরে ফেরা, ঠিক তেমনি এই জীবন থেকে বিদায় নেওয়া, সেটাও ঘরে ফেরা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। এই উদার জায়গায়, উন্মুক্ত জায়গায়, উদার আকাশের নিচে, খোলা আকাশের নিচে, মুক্ত বাতাসে এই একই খেলা চলতে থাকে। বিগত অতীতে, সুদূর অতীতে যেমন এই হাট বসত, সুদূর অতীতে যেমন হাট বসত, আজকের দিনেও যেমন বসছে, আগামী দিনেও তেমনি বসবে। চিরদিন একই রকম ভাবে চলতে থাকবে। কিন্তু চিরকাল কিন্তু একই রকম মানুষ এখানে আসবে না, নতুন নতুন মানুষ এখানে আসবে, পুরনো মানুষ বিদায় নেবে। এটি হচ্ছে হাট কবিতার অন্তর্নিহিত তাৎপর্য, রূপক কবিতা এটা বলি আমরা।